সবাইকেই প্রথমে জানাই জয়গুরু। দাদারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা সবাইকেই আমার তরফ থেকে জয়গুরু। আমি প্রিয়াঙ্কা দে, শিলিগুড়ি সাউথ ভারতনগর নিবাসী, ঠাকুরের কর্মী, ঠাকুরের সন্তান। আজকে আমাদের সবারই প্রিয় শ্রী শ্রী অবিন দাদার জন্মদিন, 26তম জন্মদিন। তো আমার মনে হলো আমি দুটো কথা শ্রী শ্রী দাদাকে নিয়ে, অবিন্দাকে নিয়ে আমি বলতে চাই। আমি 31শে ডিসেম্বর দেওঘরে গেছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি 1 জানুয়ারি বছরে প্রথম দিন আমি দেওঘরে ঠাকুর ঘরে কাটাবো। তো আমি 31শে জানুয়ারি দেওঘরে মন্দিরে গিয়ে পৌঁছাই। মন্দিরে ঢুকতেই ঠাকুর দর্শন করে, বড় মাকে দর্শন করে যখন বেরোচ্ছিলাম আমি সেখান থেকে, তো ভলেন্টিয়ার এক দিদি আমাকে জানালো বর্দার বাড়িতে শ্রী শ্রী আচার্যদেব বসে আছেন, যান দেখা করে আসুন। আমি সেটা শুনে কোনো রকমে আমার ছেলেকে নিয়ে পারলে দৌড়ে বর্দার বাড়ির দিকে রওনা হলাম। হাঁটতে হাঁটতে আমার ছেলের পা ব্যথা হয়ে গেছে। আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, মা ঠাকুরের এত বড় বাড়ি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। তা আমি আমার ছেলেকে বললাম, ঠাকুরের মন অনেক বড়, এই জন্য ঠাকুরের বাড়িও এত বড়। গেট দিয়ে বর্দার বাড়িতে, শ্রী শ্রী বর্দার বাড়িতে এন্ট্রি নিলাম। দেখি প্রচুর ভিড়, প্রচুর লাইনে মানুষ দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়, মনিটর লাগানো। সেখানে শ্রী শ্রী আচার্যদেবকে দেখলাম। ভিতরে কোনো রকম প্রবেশ করলাম মায়েদের লাইনে। আমার একটা পার্সোনাল কোশ্চেন ছিল, আমার শ্রী শ্রী আচার্যদেবের থেকে জানার ছিল। আমার সমস্যা নিয়ে একটা কোশ্চেন নিয়ে আমি গিয়েছিলাম। এন্ট্রি নিতেই আমি ভলেন্টিয়ার যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম যে আমি নিবেদন করতে পারি কি। উনি বললেন, না আজকে তো নিবেদন হবে না। তো শুনে একটু হলেও মনটা খারাপ হয়ে গেল। যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দর্শন পেয়েছি, এই অনেক বড় কথা। সামনে গেলাম, ছেলে আর আমি দুজনেই প্রণাম করলাম শ্রী শ্রী আচার্যদেবকে, বেরিয়ে আসলাম। আসার সময় কেন জানি মন বলছিল যে হয়তো আমার কোশ্চেনটা ঠিক না, হয়তো কোশ্চেনটা আমার সঠিক না, এই জন্য আমি কোশ্চেনটা অ্যান্সার পেলাম না, কোশ্চেনটা হয়তো ভ্যালিড না, বা কোশ্চেনটার অ্যান্সার হয়তো আমি এখন পাবো না। আমাকে হয়তো যদি সম্ভব হয় পরে আবার আসবো আমি কোশ্চেনটার অ্যান্সার নিতে। আর যদি ততদিনে আমি অ্যান্সার পেয়ে যাই খুব ভালো কথা, যদি না পাই তাহলে আমাকে পরে আবার আসতে হবে। এটা ভাবতে ভাবতে আমি গেট দিয়ে বেরোচ্ছিলাম। গেট দিয়ে বেরোতে বেরোতে দেখি সামনে অনেক লোক ঢুকছে এক জায়গায়। তো আমি গেটম্যান দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এখানে কি হচ্ছে? বলছে, এখানে শ্রী শ্রী অবিন দাদা বসেছেন, যান যান দেখা করে আসুন। শুনে আমি প্রথমবার শ্রী শ্রী অবিন দাদার সামনে গেলাম। আমি 12 বছর বয়সে দীক্ষা নিয়েছি শ্রী শ্রী আচার্যদেবের কাছ থেকে, দেওঘর মন্দিরে। তখন আমি প্রথমবার অবিন্দাকে দেখেছিলাম। ছোট্ট ছিল অবিন্দা, ছোট্ট ছিলেন, কেবল হাঁটতে শিখেছিলেন তখন। প্রথমবার অবিন্দাদার দেখা হয়েছিল আমার। তারপরে আমার আর সামনাসামনি দাদাকে দর্শন করা হয়ে ওঠেনি। সোশ্যাল মিডিয়াতে শ্রী শ্রী অবিন দাদার অনেক ভিডিও দেখি, অনেক মন্তব্য দেখি, অনেক ভালো মন্তব্য দেখি, মানুষের অনেক কুমন্তব্যও দেখি। ভালো মন্তব্য দেখে মন খুব ভালো হয়ে যায়, কুমন্তব্য দেখে মন সত্যিই খুব খারাপ হয়ে যায়। কিন্তু যেহেতু আমি সামনাসামনি দেখিনি সেরকমভাবে, তো মনে একটা কোশ্চেন জাগে যে ঠাকুরের বংশধর, ঠাকুরের অবতার উনি, আমাদের নেক্সট আচার্যদেব উনি, তো উনি মন্দ কি করে হতে পারে? মানুষ এত ওনাকে নিয়ে মন্দ কথা বলে সোশ্যাল মিডিয়াতে, তো উনি মন্দ কি করে হতে পারে? ঠাকুরের বংশের মানুষ, উনি মন্দ কি করে হতে পারে? কোশ্চেনটা আমার কাছে ছিল। তো প্রথমবার গিয়ে শ্রী শ্রী অবিন দাদার সামনে দাঁড়ালাম, দেখি অনেক বড় লাইন। ওখানেও আমি নিবেদন করতে পারবো কিনা কোশ্চেনটা আমি জানি না। ওখানেও দেখি এক দিদি এলেন, সবার হাতে ছোট ছোট চকলেটের বক্স, চকলেটের ডিব্বা। আমার ছেলেকে এসে চকলেট দিলেন এক দিদি, এক বোন। তাকে আমি জিজ্ঞাসা করলাম, আমার একটা কোশ্চেন আছে, আমি অবিন দাদাকে জিজ্ঞাসা করতে পারি? বলে, হ্যাঁ হ্যাঁ যাও, লাইনে দাঁড়াও, কোশ্চেন করো, সবাই নিবেদন করছে। তো আমি লাইনে গিয়ে দাঁড়ালাম, অনেক বড় লাইন ছিল। লাইনে গিয়ে দাঁড়ানোর পরে প্রথমবার অবিন দাদাকে দেখলাম। দেখার পর আমি আর চোখ সরাতে পারিনি। উনি, আমি যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, মোটামুটি 1.25 ঘন্টার মতো লাইনে আমি দাঁড়িয়েছিলাম। অতটা টাইম আমি ওনাকে দেখলাম যে উনিও দাঁড়িয়ে আছে, ওনার বসার জায়গা আছে কিন্তু উনি বসেননি, উনিও কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। দাদাদের লাইন আলাদা, মায়েদের লাইন আলাদা, মাঝখান দিয়ে লোক যাতায়াত করছে, এত ভলেন্টিয়ার, এত আওয়াজ, এত আওয়াজের মধ্যে হয়তো যারা ওনার কাছে নিবেদন করতে যাচ্ছেন তাদের কথা উনি শুনতে পাচ্ছেন না। শুনতে না পেয়ে উনি কী করছেন, যারা যারা নিবেদন করতে এসেছেন তাদের সামনে উনি নিজে এসে কথা বলছেন।
প্লাস যেসব দাদারা কথা বলতে গেছেন তাদের গায়ে হাত দিয়ে, তাদের পিঠে হাত দিয়ে উনি কথা বলছেন। এই ব্যবহারটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। কখন যে 1 ঘন্টা হয়ে গেল আমি ওনার ব্যবহারই দেখছি, 1 ঘন্টা কখন পার হয়ে গেল আমি সামনে চলে গেলাম বুঝতেই পারলাম না। এই ব্যবহারটা দেখে আমি ভাবছি যে মানুষ সোশ্যাল মিডিয়াতে যেগুলো কথাবার্তা বলে ওনাকে নিয়ে, তাদের সবাইকে আমার তরফ থেকে রিকোয়েস্ট, শুধুমাত্র ভিডিও দেখে কারো ব্যাপারে মন্তব্য করবেন না। যতক্ষণ না তাকে সামনাসামনি গিয়ে দর্শন করছেন ততক্ষণ তার ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। সামনাসামনি গেলে বোঝা যায় যে তিনি কীরকম, তার বিহেভিয়ার কীরকম, সামনাসামনি না গেলে ততক্ষণ বোঝা যায় না অনলাইনে ভিডিও দেখে। যথারীতি আমার কোশ্চেন আমি তার কাছে নিবেদন করলাম, খুব সুন্দরভাবে আমি অ্যান্সারও পেলাম। মন আমার শান্ত হয়ে গেল। যে খুঁতখুত করছিলাম আমি মন থেকে যে অ্যান্সারটা আমি পেলাম না করে, সেটা আমার অ্যান্সারটা উনি দিয়ে দিলেন। অবিন দাদাকে নিয়ে আরও দুটো কথা আমার পড়া, সেটা আমি জানাতে চাই। একবার এক মা, তার ছোট ছেলের একটা রোগ ছিল যে তার ছেলে ঘুমোলে পরে রাত্রেবেলায় উঠে বাড়ির বাইরে বেরিয়ে যেতেন। খুব ছোটোবেলার থেকে এই অসুখটা। উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, মোটামুটি 3 লাখ টাকার মতো উনি খরচা করেছেন এই অসুখটাকে নিবারণ করার জন্য, কিন্তু কোনোভাবেই অসুখ নিবারণ হচ্ছে না। যেই ওনারা ঘুমিয়ে পড়ে ওনাদের ছেলে উঠে বাইরে বেরিয়ে যায় ঘুমের মধ্যে। তো উনি ছেলেকে নিয়ে শ্রী শ্রী অবিন দাদার সামনে গিয়ে নিবেদন করেছেন, যেগুলো প্রবলেম সেগুলো বলেছেন, ট্রিটমেন্ট করিয়েছেন, এত টাকা দিয়ে কিছু কাজ দেয়নি, সব উনি নিবেদন করেছেন। তখন অবিন দাদা বাচ্চাটাকে বললেন, তুমি আজকের থেকে আর রাত্রেবেলা ঘুমোতে গেলে আর উঠে বেরিয়ে যাবে না। মার কত কষ্ট হয় তুমি জানো না, তুমি আজকের থেকে আর কিন্তু বেরিয়ে যাবে না। শুধু এতটুকু 2টা লাইন উনি বলে দিলেন। সেই মাটি পরে জানিয়েছেন যে সেদিনকার শ্রী শ্রী অবিন দাদা এমন কি বলে দিলেন যে পরের দিন থেকে আমার ছেলে আর ঘুম থেকে উঠে বেরিয়ে যায়নি। কোনো ট্রিটমেন্টই উনি করলেন না, শুধু বলে দিলেন, তাতেই আমার ছেলে ঠিক হয়ে গেল। পরের দিন থেকে আর সে ঘুম থেকে উঠলো না। আমি এত টাকা খরচা করে সাইকোলজিস্ট দেখিয়েছি, এত লাখ লাখ টাকা খরচা করে, কোনো ট্রিটমেন্ট হয়নি। উনি এমন কীরকম টাইপের সাইকোলজিস্ট যে একটা কথাতেই আমার ছেলের মাইন্ড ঘুরে গেল। আসলে ওটা কথা ছিল না, ওটা ছিল ডিভাইন কমান্ড, ইউনিভার্স কমান্ড ছিল ওটা। শ্রী শ্রী অবিন দাদার কথা ছিল না, ওটা ইউনিভার্সের কমান্ড। বাচ্চারা কেন, বড়রা পর্যন্ত আমরা মানতে বাধ্য। তো সেখানে তো সে একটা খুদে বাচ্চা, সেও মানতে বাধ্য হয়েছে সেই কথা শুনে। আর একটা শ্রী শ্রী দাদার আর একটা ঘটনা আমি বলতে চাই। সেটা হচ্ছে এক বয়স্ক মা, তার পায়ের খুব প্রবলেম, হাঁটতে পারে না। সে দূর থেকে এসেছে হাঁটতে হাঁটতে, খোঁড়াতে। তখন গিয়ে শ্রী শ্রী দাদাকে সে নিবেদন করছে যে আমার পায়ে খুব ব্যথা, পায়ে ট্রিটমেন্ট করিয়েছি ঠিকমতো কমছে না। সেখানে ডাক্তার ছিলেন, ডাক্তারকে সাথে সাথে অবিন্দা বললেন যে ওনাকে জুতোর ব্যবস্থা করুন, ওনার ওষুধ দিয়ে হবে না, ওনাকে জুতোর ব্যবস্থা করুন, জুতো পরালে পরে ওনার ঠিক হয়ে যাবে। তো সেই মতে ডাক্তার ওই মহিলাকে নিয়ে গেলে ওনার পা চেক করলেন। পা চেক করে বললেন যে আপনার নর্মাল জুতো দিয়ে হবে না, আপনাকে আলাদা জুতো পরতে হবে, শুধু ওষুধ খেলে হবে না, আপনাকে অন্য রকমের জুতো পরতে হবে, সেই জুতো পরলে পরে আপনার পা গিয়ে ঠিক হবে। তো উনি তখন বললেন যে আমাকে ডাক্তার জুতো লিখে দিয়েছিলেন আগে, কিন্তু আমি কিনিনি, আমি ভাবছি ওষুধ দিয়ে হয়ে যাবে, আমি আর জুতোটা কেনার প্রয়োজন মনে করিনি, তার জন্য আমার কেনা হয়ে ওঠেনি। তখন ডাক্তাররাও ভাবছেন যে মা শাড়ি পরেছিলেন, পায়ে পাতা পর্যন্ত দেখা যাচ্ছিল না। তো কি করে অবিন দাদা বুঝে গেলেন যে উনার জুতোই পরতে হবে? অবিন দাদা কোনো ওষুধের সাজেশন করলেন না, উনার জুতোর কথাটাই বললেন যে জুতো, অন্য রকমের জুতো একটা নাম বলে দিয়েছিলেন, সেই জুতোটাই উনার দরকার। কি করে সেটা বলে দিলেন উনি দূর থেকে দেখে? কারণ উনি দূর থেকে যে মাকে হাঁটতে হাঁটতে, খোঁড়াতে দেখে আসছিলেন, উনি তখনই বুঝে গেছিলেন যে মায়ের জুতো, অন্য রকমের জুতো লাগবে, ওষুধ দিয়ে কাজ হবে না। তো সেরকমই অনেক আইনত বিষয়ে উনি সংসার করেননি দাদা এখনো। কোনো সংসারের কোনো পারিবারিক দম্পতি তার কাছে গেলে পরে সে সংসারের সব কিছু নিরাময় বলে দেন, সাজেশন করে দেন। অনেক কোর্ট কাচারির আমি শুনেছি, পড়েছি, কোর্ট কাচারির ব্যাপারেও উনি গেলে পরে কোন ধারায় কি করতে হবে, কীভাবে সব করতে হবে, সব উনি বলে দেন।
তো উনি না আইন নিয়ে পড়েছেন, না ল নিয়ে পড়েছেন, না সায়েন্স নিয়ে পড়েছেন, না সাইকোলজি নিয়ে পড়েছেন, কিছু নিয়েই উনি পড়েননি। তবুও উনার এত জ্ঞান। উনি মানুষ দেখেই বলে দিতে পারেন যে এই এই সলিউশন করলে সব ঠিক হয়ে যাবে। তো সেই মানুষটার নামে অনেকেই অনেক বাজে কথা বলে বেড়ায় সোশ্যাল মিডিয়াতে। তো যতক্ষণ না আমরা সামনে যাব, সামনে গিয়ে তার কাছে দাঁড়াবো, তার কাছে হাঁটু গেড়ে বসবো, ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে তিনি কে। তো আজকের মতো আমার এটুকুই। দাদাকে নিয়ে আমার খুব ইচ্ছা হলো যে আমি দাদাকে নিয়ে দুটো কথা বলি, তাই আমি ভিডিওটা করলাম। জানি না আমি কতটা সুন্দর ভাষায় আমি বলতে পারলাম, আমি জানি না। যদি কোনো আমার কথা বলার কোনো ভুল হয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থী। সবাই ক্ষমা করে দেবেন আমাকে। আমার তরফ থেকে সব দাদা মায়েদের, ভাই বোনেদের জয় গুরু।